কি হয়েছে ভাই? আরে কি হয়েছে? কোনো সাহায্য দরকার? আরে ভাই, আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, আর এই বক্সটা আমাকে কোথাও পৌঁছে দিতে হবে। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু আছে কি এতে? খুব অমূল্য জিনিস আছে, আর ঠিক সময় পৌঁছে দিতে হবে। তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো বাক্সটা রাখো। একটু ধরো না। হ্যাঁ। আরে এ তো খুব ভারী দাদা। আবার তোলো। কত বড় বাক্স! এই অ্যাড্রেসটা রইলো, এই বাক্সটা এখানে পৌঁছে দিও। এর মানে কি? আপনি যাবেন না? দাঁড়াও 1 মিনিট। এই কিছু টাকা রাখো, ওটা জায়গা মতো পৌঁছে দিও। বাক্সটা নামান। হ্যাঁ, বললাম তো বাক্সটা নামান। আরে আমি চাই না আপনাকে সাহায্য করতে। আরে আমাকে কি গাধা ভেবেছেন নাকি? বাক্সে কি আছে না আছে? তুমি এই সব টাকা রাখো বাবা, কিন্তু সময় মতো বাক্সটা যে জায়গায় বলেছি সেখানে পৌঁছে দিও। দেখুন, আমার একটা শর্ত আছে। বাক্স খুলে দেখবো আরে- যে ওর ভেতরে ঠিক কি রাখা আছে। শোনো, আমার কথা শোনো। আমার চাকরি চলে যাবে, আমি এটা খুলতে পারবো না। আরে কাছেই তো যেতে হবে, প্লিজ নিয়ে যাও না ভাই। ঠিক আছে, আপনার কথাই মেনে নিচ্ছি। হ্যাঁ। মানুষ তো মানুষকে সাহায্য করে। ঠিকানা তো এটাই। কেমন চিৎকার! আমার আর কি, বাক্সটা এখানে নামিয়ে পালাই। বাক্সের মধ্যে থেকে আওয়াজ! হে ভগবান! একটু তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করো তোমরা সবাই। 15 দিনের মধ্যে কিন্তু এই বিল্ডিং তৈরি করে দিতে হবে তোমাদের। একদমই সময় নেই আমাদের। আর শোনো, হ্যাঁ, তুই এত ধীরে ধীরে কাজ করিস কেন? খাওয়া দাওয়া করিস না নাকি? চল তাড়াতাড়ি কাজ কর। কে ওখানে? জিজ্ঞেস করছি, কে ওখানে? এখনো তো বিল্ডিং এর কাজ কমপ্লিট হয়নি, আর এখন থেকে বিল্ডিং ভেঙে পড়ছে। শোনো, একটু দেখ তো।
পালাও, সবাই পালাও এখান থেকে। শোনো। নাহলে তোমরা সবাই মরে যাবে। শোনো, কি হয়েছে? আরে স্যার, কি হয়েছে? ওই- কিসের শব্দ ছিল ওটা? আর এটা ওই যে- তোর মুখে কিসের দাগ এটা? ব্যান্ডেজ করা লাশ। লাশ? আরে লাশ টাশ কিছু নয়, এটা নিশ্চয়ই কোনো চোর টোর কেউ ঢুকেছে। একটা কাজ করো, সবাই আমার সাথে চলো, চলো আমার সাথে। পালাও, পালাও, পালাও সবাই এখান থেকে, পালাও, পালাও সবাই, লাশ, লাশ আসছে, পালাও। স্যার, আমি আর সব শ্রমিকরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি কি সিদ্ধান্ত? যে আমরা আর আপনার বিল্ডিং এ কাজ করব না। আরে কি বাজে কথা বলছো তোমরা। স্যার, আপনি বোধহয় এখন ঠিক করে দেখতে পান না, এই জন্য আমার মুখে এই ক্ষত আপনি দেখতে পাচ্ছেন না। এটা হ্যাঁ, মদ খেয়ে ঝগড়া করেছিল নিশ্চয়ই। স্যার, এটা সেই আত্মার কাজ যেটা আপনার বিল্ডিং এ আছে। আত্মা? কি বাজে কথা বলছো তুমি? হ্যাঁ, এটা জানতাম স্যার, আমি জানতাম যে আপনি আমার কথায় বিশ্বাস করবেন না, এই জন্য আমি সাথে করে সোনুকেও নিয়ে এসেছি। সোনু, দেখুন স্যার, ও এতটা ভয় পেয়ে গেছে যে যে কিছু বলতেই পারছে না। সোনু, এসব কি? স্যার, ওই ব্যান্ডেজওয়ালা লাশ। কে এখানে? কে কে এখানে? আমার তো এখন মনে হচ্ছে তোমরা কাজ কম আর নেশা বেশি করো, তাই সব আজে বাজে কথা বলছো। স্যার, যদি আমাদের কথায় আপনার বিশ্বাস না হয় তাহলে অন্য কোনো শ্রমিক রেখে আপনি কাজ কেন করাচ্ছেন না? যখন সে এই একই কথাগুলো শোনাবে তখন আপনি বিশ্বাস করবেন। নিশ্চয়ই রাখবো। এই শহরে শ্রমিকের কোনো অভাব নেই। এই শহরে কাজেরও কোনো অভাব নেই স্যার। এ নাও তোমার বেতন। আর একটা কথা মনে রেখো, এই বিল্ডিং এ আমি আর আমার ইনভেস্টরদের অনেক টাকা লাগানো রয়েছে। যদি বাইরে বেরিয়ে এই বিল্ডিং সম্পর্কে কোনো বাজে কথা বলো বা কোনো রকম গুজব ছড়াও, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দিনেশ, টাকা গাছে তৈরি হয় না, বুঝেছিস? হ্যাঁ, আমরা হলাম তোমার ফাইন্যান্সের, কোনো এটিএম মেশিন নয় যে যখন ইচ্ছা হলো কার্ড ভরলাম, টাকা বের করে নিলাম। দেখুন, আপনারা বিনা কারণে রাগ করছেন। বিনা কারণে? তুমি কমিটমেন্ট করেছিলে এতদিনে বিল্ডিং হয়ে যাওয়ার কথা, কোথায় হয়েছে? হ্যাঁ, দেখো, আমি বিরিয়ানি বানাচ্ছি, 2 মিনিটে তৈরি হওয়া বার্গার নয়। যখন আপনারা এই বিল্ডিং দেখবেন তখন আপনারা নিজেরাই এটা বিশ্বাস করতে শুরু করবেন যে আপনাদের টাকা একদম সঠিক জায়গায় লেগেছে। হ্যাঁ, আমরা তো বুঝতে পারছি ইনভেস্টমেন্টটা কোথায় করা হচ্ছে। তবে আপনি খুব ভালো পার্টিটা দিয়েছেন বিবাহবার্ষিকীতে। নাতাশা, এক্সকিউজ মি, সরি স্যার, আমার বন্ধুদের সাথে আলাপ করাতেই ভুলে গেছি। মিট, কাম। শি ইজ টিনা, স্বাতি। ব্যাস ব্যাস, আর কারোর নাম বলার দরকার নেই। দিনেশ, এবার যদি কথার খেলাপ হয় না, 15 দিন মানে 15 দিন, দ্যাটস ফাইনাল। হ্যাঁ হ্যাঁ, 15 দিন পাক্কা। আর হ্যাঁ, যদি 15 দিনের বেশি হয় না, তাহলে তোমার বাড়ি আর বৌদির গয়না বিক্রি করে আমাদের টাকা উসুল করে নেবো, বুঝেছো? আরে পাক্কা বললাম তো। দিনেশ, শোনো না। এক্সকিউজ মি, আমি এক্ষুনি আসছি, 1 মিনিট। এক্সকিউজ মি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো না। কি হলো?
দিনেশ দেখো না, মার্কেটে নতুন হার এসেছে, তুমি কবে আমাকে দেবে? ব্যাস হার আর গয়না, এইসব জিনিস ছাড়া তোমার জীবনে আর কোনো জিনিস ইম্পর্টেন্ট নয়। আমি বাঁচি বা মরি তাতে তোমার কিচ্ছু যায় আসে না। মাঝে মাঝে মনে হয় তোমায় গলা টিপে মারি। কি হয়েছে বাবা, তুমি মায়ের উপর এরকম ভাবে চিৎকার করছো কেন? আমি শুধু অ্যানিভার্সারি গিফট চেয়েছিলাম আর ও আমাকে এমন ভাবে বকছে। আশা, এই যে তোমার ঠাট বাটার আরামের জীবন না, সেটা শুধুমাত্র এই জন্য কারণ তোমার এই স্বামী সারা দিন গাধার মতন খাটনি খাটে। বাবা, তোমার কাছে যদি এত টাকাই থাকে তাহলে আমার জন্য কিছু খরচ করো প্লিজ। প্রথমে তো তুমি ফ্ল্যাট দিতেও মানা করে দিলে মাকে, আর এখন যখন মা তোমাকে একটা ছোট হার চাইছে, তোমার তাতেও সমস্যা। তোমাদের মতন বেয়াদব সন্তানদের তো আমি কিচ্ছু দেব না। আর তোমরা সবাই যে আমার বাড়িতে থাকো সেটা জেনেই খুশি থেকো। করে না বাবা। চাই না আমি নকল গয়না, সারা জীবন আমাকে নকল গয়না দিয়েছে। একটা ছোট ডায়মন্ডের হারই তো চেয়েছিলাম আমি। কে কে ওখানে? কে ওখানে? কে ওখানে? আরে মা, কি হলো? চলো দেখি। আশা, মা, আশা, 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 এসব কি কি হলো? হয়েছে কিছু মায়ের? তো বলছে না, ও তো মরে গেছে। কি হলো আশা? হ্যালো, 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 সিআইডি। গলায় এই চিহ্নটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, মনে হচ্ছে খুনি খুব জোরে গলা টিপেছে। এই যে নেকলেসটা দেখছো, এটা দিয়ে খুনি টেনে নিয়ে গেছে, সেই জন্যই চিহ্নটা এতটা গভীর। হয়তো ভেন পাইপ ছিঁড়েই এই মহিলা মারা গেছে। স্যার, স্যার রক্তের ছাপ করিডোরে এই অবধি এসছে, আর ওনারই যে চটি। নিজেকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করেছিলেন উনি, কিন্তু খুনি বেশি শক্তিশালী ছিল। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এক সেকেন্ড, দাঁড়ান, এক দাঁড়ান। সেকেন্ড। এইসব কি করে হয়ে গেল সুলেখা? আজ তো এত শুভ দিন ছিল, বিবাহ বার্ষিকীর দিন। আপনি কে? আমি সুলেখার হাজবেন্ড। আচ্ছা, তাহলে আশা দেবী আপনার শাশুড়ি ছিলেন? হ্যাঁ। শ্বশুর শাশুড়ির অ্যানিভার্সারি পার্টিতে আপনি এত দেরি করে এলেন কেন? আমি বিজনেস মিটিং আটকেছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। ব্যাস এইমাত্রই এসে পৌঁছলাম। ঠিক আছে, আপনি ওদিক থেকে দাঁড়ান। দীনেশবাবু, আপনার কাউকে সন্দেহ হচ্ছে? কে করতে পারে এরকম কাজ? স্যার, আমার স্ত্রীর তো কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল না। স্যার, আমি আপনাকে বলছি, দীনেশ নিজেই ও স্ত্রীর খুন করিয়েছে। স্যার, আমরা এর ঝগড়া শুনেছিলাম। ও নিজের বউকে বলছিল আমি তোমার গলা টিপে দেবো। আমি বাঁচি বা মরি তাতে তোমার কিচ্ছু যায় আসে না। মাঝে মাঝে মনে হয় তোমায় গলা টিপে মারি। কি সব বাজে কথা বলছে স্যার? যদি আমি রেগে গিয়ে কিছু বলেও দিই, তার মানে তো এটা দাঁড়ায় না যে সত্যি তাই করব। আচ্ছা, এমন কি হয়েছিল যে আপনার এতটাই রাগ হয়েছিল যে গলা টিপে মারার হুমকি দেন, তাও আবার বিবাহ বার্ষিকীর দিন? স্যার, তার কারণও এরাই। এরা আমার ইনভেস্টার, আর এরা আমাকে এমন করে টাকা দেয় যেন আমার উপর কোনো দয়া করছে এরা। তোমাদের প্রত্যেকটা টাকা আমি মিটিয়ে দেবো, তাও সুদ সমেত, বুঝলে? তাহলে দিয়ে দাও না। এক মিনিট, বিজনেসের কথা এখানে বলবেন না। এখানে একটা খুন হয়েছে। কে ভিতরে?
দরজা খোলো। ও মাই গড, এ কে? শুনুন। ওঠো। কে তুমি? হ্যাঁ, আর এখানে লুকিয়ে আছো কেন? লাশ, ব্যান্ডেজ বাঁধা, মেরে ফেলবে। স্যার ভয় পেয়েছে আর আঘাতও লেগেছে দেখছি। দেখো, তুমি একদম ভয় পেও না, আমরা সিআইডি থেকে। আপনার নাম কি? কোমল। কোমল? কোমল, তুমি এখানে কেন লুকিয়েছিলে? ওই ব্যান্ডেজ বাঁধা লাশকে বাইরে ঘুরতে দেখেছি। ব্যান্ডেজ করা লাশ? যখনই আমি এখান থেকে বাইরে গেলাম, বাইরে ব্যান্ডেজ বাঁধা লাশটা ছিল। আচ্ছা ঠিক আছে, তুমি ওই যে ওই ব্যান্ডেজওয়ালা লাশ ছিল তার স্কেচ বানাতে পারবে? হ্যাঁ। ভেরি গুড, স্কেচ আর্টিস্টকে ডাকো। আর এই বাড়ির প্রত্যেকটা জায়গায় তল্লাশি করো, দেখো যদি খুনির ব্যাপারে কিছু জানতে পারা যায়। স্যার। স্যার। হ্যাঁ পূরবী? স্যার এই যে এইটা পেলাম। কি? এখান থেকে। কোমল দেখেছিল ব্যান্ডেজ করা লাশ, আর এখানে ব্যান্ডেজের টুকরো পড়ে আছে। স্কেচ রেডি হয়ে গেছে। তাহলে এই হলো সেই ব্যান্ডেজ করা লাশ। এই লাশ আর এই ব্যান্ডেজের কি রহস্য, খুব তাড়াতাড়ি সেটা জানতে হবে। গলার হার বেচারির ফাঁসির দড়ি হয়ে গেছে। যে মুহূর্তে খুনি হারটাকে টেনেছে, এ বেচারি কিচ্ছু করতে পারেনি। স্যার, ওই লোকটা গলার হার ছিনতাই করতে এসেছিল দেখে তো এরকম মনে হচ্ছে না। সেটাই তো সচিন, সেখানেই সূত্রটা আছে। বড় অদ্ভুত কায়দা করেছে খুন করার জন্য। হ্যাঁ জয়ন্তী, শালুকে স্কেচটা দেখাও। ইয়েস স্যার। এই দেখুন স্যার, এটা মামির ড্রেস। মাম্মি মানে মা? মামি নয় ফ্রেডি, মামি। বহু বছর আগে যখন রাজা মহারাজারা মারা যেত, তখন ওদের বডিকে এমবাম করা হতো। অনেক ধরনের জড়িবুটি, ঔষধি, চন্দন, বাম এই সমস্ত লাগিয়ে দেওয়া হতো ওদের শরীরে, আর পরে এই ব্যান্ডেজ দিয়ে সেগুলোকে ঢেকে দেওয়া হতো। এতে বডিতে পছন্দ হতো না। খেয়েছে মানে 1000 বছরের পুরনো লাশ সেখানে চলে এসেছে আর একটার পর একটা খুন করে চলেছে। হয়তো পরের খুন তোমাকে করবে। আমার হয়েছে, এবার চুপচাপ দাঁড়িয়ে থাকো। আর একটা কথা মাথায় রাখো, মমি কোনোদিন পচে না, আর মমি কোনোদিন বেঁচে ওঠে না। আচ্ছা স্যার, এই যে ব্যান্ডেজের টুকরোটা আমরা পেয়েছি, এটা আবার নয় তো যে খুনির সাথে হাতাহাতির সময় আশা দেবীর হাতে চলে এসেছিল? না, এরকম হতে পারে না। ডক্টর সারিকা, আপনি কি ছিলেন ওখানে? আমি? তাহলে একজন সিআইডি অফিসার বলছেন যে এনার হাতে ব্যান্ডেজ ছিল, মানে ছিল? সিআইডি অফিসার আকাশ থেকে পড়ে নাকি? ওদের কোনো ভুল হতে পারে না? এই ব্যান্ডেজের টুকরোটা যেটা তোমরা নিয়ে এসেছো, সেটা হাতাহাতির জন্য ছেড়েনি। আর যদি হাতাহাতির জন্য হতো তাহলে ব্যাঁকা হতো, সোজা হতো না, বুঝলে? আর এই টুকরোটা কোনো সাধারণ টুকরো নয়। 1500 বছরের পুরনো এই টুকরোটা। 1500 বছর? 1500 বছর? 1500 বছর? আগে কেউ মামির ব্যান্ডেজ কিনে নিয়েছে। কোত্থেকে ডক্টর সালুকে? এই ইজিপ্ট থেকে? আরে ভাই, অনেকেই পুরনো মামি খুঁজে খুঁজে দেখে আর বাজারে লুকিয়ে লুকিয়ে বিক্রি করে। এইরকমই একটা মামি হয়তো ইন্ডিয়া এসে গেছিল। বাপরে! কিন্তু স্যার, এই খুনি মমি কেন হয়েছিল? গন্ডগোল করার জন্য সচিন, গন্ডগোল করার জন্য। এই খুনি চাইছিল লোকে এগুলো দেখে চিৎকার করুক, মমি এসেছে, মমি এসেছে। এই খুনটা ওই খুনি মমি করেছে। আর ওই কাপড়ের টুকরোটা
জেনে শুনে রেখে গেছে আমাদের জন্য প্রমাণ। আজ আমি এই মামির অবস্থা খারাপ করেই দেব। স্যার, ইনি হলেন সোনু, দীনেশের বিল্ডিং এই কাজ করে। আচ্ছা সোনু। স্যার, দীনেশ স্যারের কাছে কিন্তু টাকা পয়সা ছিল না, ভিখিরি ছিল। এক মিনিট, ভিখিরি ছিল? ওর কাছে এখন কোনো টাকা নেই? দীনেশ বাবুর কোনো টাকা নেই, ব্যাপারটা কি? না স্যার, উনি মাথা থেকে পা অব্দি ধারে ডুবেছিলেন। আর ওই বিল্ডিং এর জন্য যবে থেকে ওই ব্যান্ডেজ বাঁধা লাশ আমাদের ওপর হামলা করেছে, বিল্ডিং এর কাজও বন্ধ হয়ে গেছে। ওই ব্যান্ডেজওয়ালা খুনি হামলা করেছে তোমার উপরে? হ্যাঁ স্যার। স্যার, এ আবার সে নয় তো যে আশা দেবীকে খুন করেছে? হতে পারে, নিশ্চয়ই হতে পারে। আচ্ছা, ওই ব্যান্ডেজওয়ালা খুনি দেখতে কিরকম? স্যার, পুরোটা ব্যান্ডেজ বাঁধা, একদম মুখটা বড়, মুখের ওপর রক্ত লেগে আছে, যেন কোনো আঘাত লেগেছে। মানে হচ্ছে ওর গলার স্বরটাই খুব অদ্ভুত অদ্ভুত ধরনের পুরো আওয়াজটা। আচ্ছা, এক মিনিট, ও কি এরকম দেখতে ছিল? হ্যাঁ স্যার, এটাই সেই লোকটা। আচ্ছা ঠিক আছে, তুমি যেতে পারো। যদি আমাদের দরকার পড়ে তোমাকে আবার ডেকে নেব। স্যার, সে যেই হোক যে আশা দেবীকে খুন করতে এসেছিল, হয়তো সে আগে থেকেই মমি হয়ে এসেছিল, আর না হলেও পার্টিতে আসার পর নিজের রূপ চেঞ্জ করে। স্যার, একটা কাজ করি, ওই পার্টির ফুটেজটা দেখবো। ঠিক আছে স্যার। এক মিনিট পজ করো। এই দেখো, এই সেই মহেশ তো, আশা দেবীর মেয়ে সুলেখার হাজবেন্ড মহেশ। হ্যাঁ স্যার, কিন্তু ও তো বলছিল যে আশা দেবীর মৃত্যুর পরেও এসেছিল পার্টিতে। মিথ্যে বলেছে ও আমাদের, মিথ্যে। জয়ন্তী, স্যার, ফোন করে ডেকে নাও ওকে এখন, এই মুহূর্তেই। স্যার, ফোন তুলছে না। মহেশ ফোন তুলছে না? ও যে অন্যায় করেছে সেটা এটা দেখেই বোঝা যায়। পেরেক, মোবাইল ফোনের রেকর্ডসটা বের করো তোর। স্যার, এই নিন মহেশের ফোন কল রেকর্ডস। 40 বার ফোন করেছে একই নাম্বারে, কিন্তু এই নাম্বারটা তো ওর শাশুড়ি মায়ের। স্যার, শাশুড়ি মায়ের সাথে এত ঘনিষ্ঠতা? এই মহেশের কাছে যেতে হবে। মহেশ, এক্সকিউজ মি। আচ্ছা, মহেশ কি বাড়ি আছে এখন? না স্যার, জামাইবাবু এখন বাড়িতে নেই। কিন্তু প্রবলেম কি স্যার? দেখুন, মহেশ আমাদের সবাইকে মিথ্যে বলেছে। আপনার মা যখন মারা গেছিল সেই সময় এখানে উপস্থিত ছিল। আপনারা বলতে চাইছেন আমার হাজবেন্ডই খুন করেছে? দেখুন, আমরা সন্দেহ করছি। কিন্তু স্যার, এমনটাও কেন করবে? টাকার জন্য। টাকার জন্যই হয়তো করেছে এই কাজটা। টাকার জন্য? কিন্তু সব টাকা তো বাবার কাছে রয়েছে। বাবা তো আজ পর্যন্ত মাকে কিছুই দেয়নি। তাহলে আমার জামাইবাবু আমার মাকে কেন খুন করতে যাবে? এখন এই সব কিছুই তো আমাদেরকে মহেশবাবুই বলতে পারেন। কিন্তু হ্যাঁ, যদি মহেশ আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাহলে আমাদেরকে খবর দেবেন। ঠিক আছে। আর ফ্রেডি, তুমি এই মহেশের মোবাইলটা ট্র্যাক করো, সব জানতে পারা যাবে। আজ যদি এই ব্যান্ডেজ বাঁধা লাশটাকে পাই, ব্যাস।
হ্যালো, হ্যাঁ জিতু ভাই, হ্যাঁ তোমার জন্য একটা সুখবর আছে। হ্যাঁ, বিল্ডিং এর কাজ খুব শীঘ্রই শুরু হবে। কোনো শ্রমিক কি ওখানে কাজ করতে রাজি হচ্ছে না? তুমি কি ওখানকার সমস্ত কাজ নিজেই করবে? না জিতু ভাই, আমি ওই কারণটাকে শেষ করে দেবো যার জন্য সমস্ত শ্রমিকরা কাজ করতে চাইছে না। হ্যাঁ, ওই ব্যান্ডেজ বাঁধা লাস্ট আর দ্য এন্ড। হ্যাঁ, আমি পরে ফোন করছি। আওয়াজ আসছে, এদিক দিয়ে শব্দ আসছে। ব্যান্ডেজওয়ালা লাশ। আজ তুই কিছুতেই বাঁচবি না। আজ তোকে আমি কিছুতেই ছাড়বো না। গুলি চালাবেন না। তাহলে তুই এসব কাজ করছিলি আর তুই আশাকে মেরেছিস? না, আমি এরকম কেন করব? আমি মারিনি, আমি সত্যি বলছি আমি মারিনি। তাহলে তুই এখানে কি করছিস? আমি বাবা, ও তোমার পেছনে আছে। না 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 মহেশ, আমি তোর কোনো কথার ফাঁদে পা দেবো না। আমি সত্যি বলছি, ওই ব্যান্ডেজ পরা লোকটা তোমার পেছনেই আছে। দেখো ভাই ভাই ভাই, আমাকে ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমাকে। না 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 না, এগোচ্ছ কেন? না না, আমি দেখো পেছনে 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 কিচ্ছু নেই। দেখো না না, স্যার, মোবাইল কোম্পানির লোকদের থেকে জানতে পারা গেছে যে দিনেশের মোবাইলও এখানেই আছে। দীনেশ মহেশকে বিপদে ফেলার আগে আমাদের ওকে বাঁচাতে হবে। আরে স্যার, দিনেশ। চলো দেখি। মাই গড, এ তো বেঁচে আছে। সচিন, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, তাড়াতাড়ি। প্যাট্রিক, জয়ন্তী, দেখো আশেপাশে। ইয়েস স্যার। মহেশ। স্যার। হ্যাঁ প্যাট্রিক, কি হয়েছে? স্যার, মহেশ অজ্ঞান হয়ে আছে। মহেশ, মহেশ। স্যার। হ্যাঁ, এই বন্দুকটা এখানে পড়েছিল। স্যার, আমরা তো ভাবছিলাম যে এই সব কিছুর পিছনে মহেশের হাত রয়েছে, কিন্তু ও তো নিজেই অজ্ঞান হয়ে এখানে পড়ে আছে। হ্যাঁ,
অবশ্য সেটা মহেশের সেন্স আসার পরেই আমরা জানতে পারবো যে এসব কাণ্ড কে করেছে। ডাক্তারবাবু, এখন কেমন আছে আমার বাবা? এখন ওনার অবস্থা আশঙ্কাজনক। এখন কোনো কিছু বলা মুশকিল। 48 ঘন্টা অবজারভেশনে রাখবো, তারপর দেখি কি করা যায়। ওকে, এক্সকিউজ মি। আমি কখনো এটা ভাবতেই পারিনি যে আমার হাজবেন্ড এত নোংরা একটা আসামি হবে। প্রথমে তুমি আমার মাকে মেরে দিলে, আর এখন আমার বাবার উপরও তুমি হামলা করলে। এসব তুমি কি বলছো সুলেখা? আমি এরকম কিচ্ছু করিনি। আমি নির্দোষ, নিরপরাধ। সব অপরাধী একই কথা বলে যে ও কিছু করেনি, ও নিরপরাধী। কিন্তু সমস্ত প্রমাণ ওই লোকটার ওপরেই অঙ্গুলি নির্দেশ দেয় যে এসব কাণ্ড এই লোকটা করেছে, আর সেই লোক হলো তুমি। কিন্তু স্যার, আপনার কাছে কি এমন প্রমাণ আছে যা এটা প্রমাণ করছে যে খুন আমি করেছি? একটা হলে তো বলবো। সবার প্রথমে তুমি তো আমাদের মিথ্যা কথা বলেছ যে পার্টিতে তুমি দেরি করে গেছো, কিন্তু সিসিটিভি ফুটেজে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে যে তুমি পার্টিতে আগে থেকেই উপস্থিত ছিলে, আশা দেবীর মৃত্যুর আগে। 2 নাম্বার প্রমাণ, 3 দিনের মধ্যে 40টা ফোন করেছো তুমি আশা দেবীকে, যদিও তুমি ওনাদেরই বাড়িতে থাকতে। এতগুলো ফোন কল করার কারণ? আর যেই মুহূর্তে ক্রাইম সিনে দীনেশ বাবু আসেন, সেখানে শুধুমাত্র একজনই ছিল, সে তুমি ছিলে। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার, ভয় পেয়েছিলাম। আসলে ব্যাপারটা হলো কি, আমি নতুন একটা বিজনেস শুরু করতে চাইছিলাম, যার জন্য আমার টাকার দরকার ছিল। আর আমি চাইছিলাম যে ওই টাকাটা আমাকে শাশুড়ি দিয়ে দিক। ব্যাস এই কারণের জন্যই আমি ওনাকে বারবার ফোন করছিলাম, আর কোনো কারণ নেই স্যার। তার মানে এ বলতে চাইছে পার্টিতে টাকা চাইতে গিয়েছিল আশা দেবীর কাছে? হ্যাঁ স্যার, ওই দিন আমি দেখলাম যে এই লোক বিজনেসের জন্য আমায় টাকা দিচ্ছেন না, আর শাশুড়ি মাকে লাখ টাকা কোটি টাকার গয়না দেওয়া হচ্ছে। তাই তুমি রাগের বশে মেরে ফেললে আশা দেবীকে? না না, আমি ওনাদেরকে মারিনি। আমি বললাম তো, আমি ওনার সঙ্গে পার্টিতে কথা বলতে যাচ্ছিলাম, আর আমার কথা বলার আগেই ওনার মার্ডার হয়ে গেছিল। না 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 মহেশ, কে বিশ্বাস করবে তোমার এই কথা? হ্যাঁ হ্যাঁ, প্রথমে তুমি আশা দেবীকে মেরেছো, পরে তুমি দীনেশ বাবুর পিছু নিয়েছো, আর সেটাও কোথায়? আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এ। বাবা, এটা মিথ্যে অপবাদ, এটা মিথ্যে অপবাদ। আমি ওখানে ওনার সঙ্গে কথাই বলতে গেছিলাম, আমি মারিনি ওনাকে। অফিসে যেতে পারতে না? বাড়িতে যেতে পারতে না? ওনার সঙ্গে কথা বলতে আমি অফিসেই গেছিলাম, কিন্তু যতক্ষণ আমি পৌঁছেছিলাম উনি বেরিয়ে গেছিলেন ওনার সাইটে। স্যার, সেই জন্য আমি সাইটে গেছিলাম স্যার। কিন্তু যখন আমি সাইটে পৌঁছলাম স্যার, আমি দেখলাম যে একটা ব্যান্ডেজ পরা লোক ওনাকে ধাক্কা দিয়ে ফেলে দিল স্যার। আশা দেবী আর দীনেশের ওপর মামি আক্রমণ করেছিল? হ্যাঁ স্যার। পঙ্কজ, এ তো সেই লোকটা করেছে যে দুনিয়ার লোককে জানাতে চাইছে যে এটা কোনো ইজিপশিয়ান মমি খুন করেছে। কিন্তু আমাদের পরিবারের পিছনে কেন পড়েছে? স্যার, এই ডক্টর সালুকে বলছিলেন না যে এই পুরনো আর দামি ব্যান্ডেজগুলো খুব সহজে পাওয়া যায় না? সচিন, সেন্ট্রাল স্টেট ল্যাবরেটরিতে খোঁজ নিতে হবে যে এই ব্যান্ডেজ কোথা থেকে আর কিভাবে পাওয়া যেতে পারে। ম্যাডাম, এরা সিআইডির লোক, আপনার সাথে দেখা করবেন। হ্যাঁ বলুন। আপনি কি ডক্টর চারু? হ্যাঁ, আমি আপনাদের ফোন করেছিলাম। ডক্টর চারু, এই ব্যান্ডেজটাকে চিনতে পারছেন? ও মাই গড, এই ব্যান্ডেজ আপনি কোথা থেকে পেলেন? এই ব্যান্ডেজ তো আমাদের ল্যাব থেকে চুরি করা হয়েছে, তাই একজন ডক্টরকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। আসুন। এগুলো তো সেই মমি না যেগুলো ইজিপ্টে থাকে? মানে এরা ঘুমে হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছে। আপনি কি মজা করছেন? মজা না, আসলে প্রত্যেক বছর ইজিপ্ট থেকে এই মামিগুলোকে আমাদের রিসার্চের জন্য পাঠানো হয়। আর স্যার, এই মামিগুলো 1500 বছর পুরনো। তাহলে কি শুধু এই মামিগুলোর ব্যান্ডেজই উধাও? হ্যাঁ স্যার, 5টা মামির ব্যান্ডেজ চুরি হয়েছিল, যার মধ্যে আমি 2টো নিয়ে কাজ করছি যাতে এগুলো সংরক্ষণ করা যায়। আচ্ছা, আপনি বলছিলেন না যে
একজন ডক্টরকে কাছ থেকে বের করে দেওয়া হয়েছে ব্যান্ডেজ চুরি করার জন্য। তার ডিটেলস পেতে পারি আমরা? হ্যাঁ স্যার, দিচ্ছি। ইনি হলেন ডক্টর জ্ঞান। ওনাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। উনি আসলে ব্যান্ডেজ চুরি করেছেন কিনা তা জানি না, কিন্তু এই মাম্মিগুলোর দেখাশোনা উনিই করতেন। আর হ্যাঁ স্যার, ওনার একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও ছিল। ওনার অ্যাসিস্ট্যান্টের কোনো ফটো, নাম্বার বা অ্যাড্রেস আছে আপনার কাছে? উনি ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তাই আমাদের কাছে কোনো ডিটেলস নেই। স্যার, 5টা মামিজের ব্যান্ডেজ পাওয়া যাচ্ছে না, আর খুনি নিজে মামি সেজে দিনেশের পরিবারকে উত্ত্যক্ত করছে। হ্যাঁ পুরবি, এই খুনি দিনেশের উপরে আবার আক্রমণ করবে। কি হলো ডক্টর, হঠাৎ করে আমার বাবাকে আপনি শিফট করছেন কেন? দেখুন, এনার অবস্থা আগে থেকে খারাপ হয়ে গেছে। এনাকে এক্ষুনি আরজি হসপিটালে না ভর্তি করলে ওনার বাঁচা কঠিন হয়ে যাবে। দীনেশ বাবুকে তো কোথাও দেখতে পাচ্ছি না স্যার। সেটাই তো, চলো গিয়ে দেখি। আরে ডক্টর, আগে হ্যাঁ, ওই পেশেন্ট মিস্টার দীনেশ কোথায়? ওনাকে তো ডিসচার্জ করে দিয়েছি। কি মানে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন? না, শরীর তো অসুস্থই ছিল, কিন্তু ওনার পরিবারের লোকেদের বোধহয় ভরসা ছিল না যে এখানে ভালো চিকিৎসা হবে। তো অন্য একজন ডাক্তারকে ফোন করলেন আর তারপরে অন্য হসপিটালে নিয়ে গেলেন। কোন হসপিটালে? আরজি হসপিটাল। আরজি হসপিটালে? ওখানকার নাম্বার তো পাওয়া যাবে? হ্যাঁ, রিসেপশনে থাকবে নিশ্চয়ই। হ্যাঁ আসুন, কথা বলিয়ে দিচ্ছি। হ্যালো, আরজি হসপিটাল। দেখুন, আমি এসিপি প্রদ্যুমান বলছি, সিআইডি থেকে। আপনাদের হসপিটালে এক্ষুনি একজন পেশেন্ট অ্যাডমিট হয়েছে, দীনেশ। পেশেন্টের নাম দীনেশ। অ্যাডমিট হয়নি? কাজ হয়ে গেছে বস, ধনুক থেকে তীর বেরিয়ে গেছে। টার্গেটটা রেডি করুন। আরে ধোয়া, কি হচ্ছে? আরে এই ধোয়া কি করে আসছে এখানে? গাড়িটা দাঁড়াও, দাঁড় করো গাড়িটা। আরে গাড়ি থামাও, আরে গাড়ি থামাও, আরে কে আছো? গাড়ি থামাও। আরে ধোঁয়া তো বেড়েই চলেছে রে বাবা। ঠিক আছে তো, এখন তো তোমার জীবনের লক্ষ্য পূরণ হয়ে গেছে। হ্যাঁ, গত 10 বছর ধরে তো আমি এই দিনটারই স্বপ্ন দেখছি। আর দেখো, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আরে না না, সিআইডিরা থাকতে অপরাধীদের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। সিআইডি কি ডক্টর জ্ঞান? পেশায় ডাক্তার আর কাজকর্ম অপরাধীদের মতো। আমি দেখছিস কি, উড়িয়ে দে এদেরকে। এ বেঁচে আছে, সবাই কিন্তু অজ্ঞান হয়ে আছে। তাড়াতাড়ি এদের জ্ঞান ফেরাতে হবে। ইয়েস স্যার।
তুমি তুমি জীবিত লোকদের মমি বানাচ্ছিলে না? আমি তোমাকে শেখাবো মমি কিভাবে বানাতে হয়। অপরাধীদের মমি বানানোর কাজটা আমরা করি রে। আমি দিনেশের সেক্রেটারি এই কারণেই হয়েছি দাদার মৃত্যুর প্রতিশোধ নিতে পারি, আর এই কারণেই আমি মমি সেজে এই বিল্ডিং এ কর্মরত লোকেদের ওপর হামলা করি যাতে মমির গুজবটা ছড়িয়ে যায়। তুমি কুনালের বোন? ওই নোংরা মুখ নিয়ে আমার দাদার নাম নেবে না। একটা সময় ছিল যখন ও তোমার সব থেকে কাছের বন্ধু ছিল, আর তুমি কি করলে? তোমরা দুজনে একসাথেই তো গিয়েছিলে না বিদেশে চাকরি করতে? স্যার ও বিদেশে যাওয়ার পর একটা মমি পায়, আর আমার দাদা চাইতো যে ও মমি ওখানে দেশের সরকারের হাতে তুলে দেয়, কিন্তু এই দিনেশ কালোবাজারে ওই মমিটা বিক্রি করতে চেয়েছিল। স্যার যখন কুনাল বলল পুলিশের কাছে যাবে, তখন আমি ওকে মেরে মাটিতে পুঁতে দিই আর মমি বেঁচে বড়লোক হয়ে যাই। বাহ, বড্ড ভালো কাজ করে ফেলেছিস তুই। অর্থের লোভে পড়ে তুই এইভাবে বন্ধুত্বকে কবর দিয়ে দিলি। আমার ভুল হয়েছে স্যার, আমাকে ক্ষমা করে দিন আপনি। এ কথাটা তো বুঝতে পারলাম যে তুই নাতাশাকে এই জন্যই কাজে রেখেছিলিস যে তুই নিজে কুনালের বোনকে কখনো দেখিসনি, কিন্তু এই কথাটা মাথায় ঢুকছে না যে ডক্টর জ্ঞান এই সব কাজে তুই এদেরকে সাহায্য করলি কেন? আমি এসব টাকার জন্য করেছি স্যার। টাকার জন্য এইভাবে অপরাধের পাকে নেমে পড়লি? আর নাতাশা, তুমি কি করে জানতে পারলে যে তোমার দাদাকে খুন এই দিনেশই করেছে? যখন অনেক দিন ধরে দাদার কোনো খবর আসছিল না, তখন আমি দাদার খোঁজ করেছিলাম এর বাড়িতে গিয়ে, আর আমি ওখানে শুনি যে উনি ওনার ওয়াইফকে বলছিল যে কিভাবে উনি আমার দাদাকে খুন করেছেন আর মাটিতে পুঁতে দিয়েছেন। আশা এগুলো সব প্রথম থেকেই জানতো, আর এই জন্যই আমার ওকে খুন করে কোনো আফসোস হচ্ছে না। আফসোস করতেই হবে, তোমাদের সবাইকে আফসোস করতেই হবে, কারণ আইন তোমাদের সম্ভবত কঠিনতম শাস্তি দেবে, সেটা হয়তো ফাঁসি।